ওই 1000 1500 দিয়ে কি চাকরির যোগ্যতা, চাকরি বাদ দিয়ে কি আপনারা এই ভাতা দিয়ে রেখে দেবেন? হয়তো জয় শ্রীরাম বলেন, আপনারা তো জয় জগন্নাথ নিয়ে প্রচার আপনাদেরই দলের বিধায়ক এখন হয়তো আপনার সাসপেন্ড করেছেন হুমায়ুন কবির, উনিও তো মসজিদের রাজনীতি করছেন। ভাতা এতশ্রী দিয়ে পরেও কিন্তু বিরোধীরা বলছে যে এবারে পুরুলিয়া জেলা আপনারা আগে শূন্য উন্নয়ন আপনারা করেছেন, রাস্তাঘাট বা বিভিন্ন প্রকল্প বিভিন্ন জিনিস করেছেন, তাহলে এই প্রকল্প নিয়ে উন্নয়নের আপনারা মানুষকে কাছে ভিডিও আকারে প্রচার করতে কেন? আপনার দুর্গাপূজার সময় আপনাদের এবারে 1,05,000 কত দিয়েছেন, তো এই মুসলিম সমাজে বা খ্রিস্টান সমাজে সেইভাবে টাকা আপনারা দেন না। কই তখন ঈদের টাইমে বা খ্রিস্টানদের বড়দিনের টাইমে প্রকল্প কই হচ্ছে? শুধু আপনারা তো তখন হিন্দুকে দেখছেন, তো আপনারা তো সেই ধর্মের রাজনীতিতে আপনারা তো পা দিচ্ছেন। জয় শ্রীরাম কি বলতে আপনার দ্বিধা আছে? আবহাওয়া একটু বিজেপির দিকে টান ছিল, কিন্তু লক্ষ্মী ভান্ডার হওয়ার পরে কিন্তু আবার মনে হয় আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে আবার তৃণমূল আবার সুন্দর ব্যাটিং করছে। আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান, আমি হানিফ। আমার সঙ্গে রয়েছে অনেক দিনের পুরনো কর্মী, তৃণমূল কংগ্রেসের এখন জেলার দায়িত্বে আছে মহিলা সভানেত্রী মিনুদি। দিদি, আপনাকে আমার খাস খবর বাংলা স্বাগত জানাই। দিদি, আপনি তো অনেকদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তাও কতদিন ধরে আপনি রাজনীতি যুক্ত আছেন তৃণমূল কংগ্রেস বিশেষ করে? দেখুন, আমার রাজনীতির শুরুটা ছিল ছাত্র জীবন থেকে। তারপরে আমি প্রতিদ্বন্দ্বিতা গ্রাম পঞ্চায়েতে করেছিলাম, গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম। আর গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকার পর যে স্টেপটা, সেটা হচ্ছে বিধায়িকার পোস্টে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তো বিধায়িকার হওয়ার পর সাধারণ মানুষের ভালোবাসাই বলুন, আশীর্বাদেই বলুন, সেখানে আমি অনেক মার্জিন ভোটে জয়যুক্ত হয়েছিলাম। 45,000-এর মতন মার্জিন ছিল। এটা পাড়া বিধানসভা। হ্যাঁ, পাড়া বিধানসভা থেকে। তারপরে আপনি তৃণমূলে আসেন? হ্যাঁ, তারপরে তৃণমূলে আসি। তারপর থেকে আপনি আর কোনো ওই ইলেকশনে দাঁড়াননি? না, তারপর থেকে কোনো ইলেকশনে দাঁড়াইনি। দলেরই শুধু দায়িত্ব পালন করে যাচ্ছি। দল যখন যা দায়িত্ব দিচ্ছে সেটা যদি নতুন করে দায়িত্ব দেয় আপনাকে আবার? দেখুন, এবার তো নতুন করে দলের চিন্তা ভাবনা, ওটা দল যেহেতু আমাকে দলে আসার পর থেকে, তৃণমূল কংগ্রেসে আসার পর থেকে অনেক বড় বড় দায়িত্ব আমাকে দিয়েছেন। আর আশা করছি আমি দিদির কথা মতো তৃণমূল কংগ্রেসের দলের মানে কাজ করে উঠতে পারছি আমি মনে করছি। সেই কারণে হয়তো ওনারা আমাকে আরো অনেক বড় বড় দায়িত্ব দিচ্ছেন। এখন যদি দল চায় যে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, সেটা দলের চিন্তা ভাবনা, নিশ্চয়ই সেই দায়িত্ব আমি পালন করতে পারবো। হ্যাঁ, প্রস্তুত আছি। কিন্তু তৃণমূল কংগ্রেসে আমি 2010-এ জয়েন করেছি। 10 থেকে আজ অব্দি সমস্ত রকমের দল যা যা দায়িত্ব দিচ্ছেন, মানে দায়িত্ব নিয়ে পালন করে চলেছি। এখনো জেলার মহিলা নেত্রীর পদে আছি। 2010 থেকে করছেন? হ্যাঁ, মানে অনেক দিনের রাজনীতি আপনি আছেন। আপনি এখন তো জেলা দায়িত্বে আছেন, তার আগে আপনি কি কি আপনি দায়িত্বে ছিলেন বা কি কি আপনি মানে পদে ছিলেন একটু বলেন। 2010-এ যখন আমি তৃণমূল কংগ্রেস জয়েন করি, তারপর থেকে আমি ব্লকের সভানেত্রী ছিলাম মহিলা তৃণমূল কংগ্রেসের। আর 2010 থেকে আপনার 2 বছর ছিলাম সভানেত্রী। তারপর আবার ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট ছিলাম। ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট কিছুদিন ছিলাম। তারপর ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর তৃণমূল কংগ্রেসের মাদার কমিটির ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ছিলাম। 2000 ওটা ছিল আপনার 21 থেকে 23 পর্যন্ত ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মাদার কমিটি। এই তো এখন তো আপনি বিশেষ জায়গায় রয়েছেন, জেলার একটা মহিলার মেন জায়গা রয়েছেন। হঠাৎ করে এই যে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়লো, অনেকেই মহিলারা কিন্তু খুশি রয়েছেন। সেখানে আপনি কতটা পজিটিভ মনে করছেন? যেটা মনে হচ্ছিল যে লক্ষ্মী ভান্ডার যখন ডিক্লেয়ার না হয় 500 টাকা বাড়তি, তখন কিন্তু একটা আবহাওয়া একটু বিজেপির দিকে টান ছিল, কিন্তু লক্ষ্মী ভান্ডার হওয়ার পরে কিন্তু আবার মনে হয় আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, মনে হয় আবার তৃণমূল আবার সুন্দর ব্যাটিং করছে। তো আপনি কি বলবেন, ফিডব্যাক দিবেন? দেখুন, আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার যা যা প্রকল্প আছে, দেখুন সরাসরি কিন্তু সাধারণ মানুষের জীবনের
আমি মনে করছি যে একটা পরিবর্তন নিয়ে এসেছে। কারণ আজকে গ্রাম বাংলায় যদি দেখেন সাধারণ মধ্যবিত্ত পরিবাররা তারা কিন্তু সরাসরি উপকৃত হচ্ছে। সেখানে আমাদের দিদি কিন্তু কোনো বিশেষ সম্প্রদায় বা বিশেষ কোনো শ্রেণীর মানুষকে দেখেন না। ওনার এক একটা প্রকল্প যদি দেখেন তাহলে কিন্তু দেখবেন যে সমস্ত শ্রেণী যাতে উপকৃত হয় এইরকম চিন্তাধারা নিয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক একটা প্রকল্প করে যাচ্ছেন। সেখানে আজকে লক্ষ্মীর ভান্ডারের যে প্রকল্পটা, এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প দিয়ে দিদি মহিলাদেরকে, বিশেষভাবে মহিলাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করছেন। কারণ মহিলাদেরও একটা নিজস্ব, আমি মনে করি যে তার নিজস্বতা আছে। সেখানে তার ব্যক্তিসত্তা বলুন বা সাম্মানিক বলুন, মহিলাদের তার মানে অধিকারকে প্রয়োগ করার একটা জায়গাও থাকে। সেখানে আজকে মহিলারা যে লক্ষ্মীর ভান্ডারের আগে ছিল 1000 টাকা থেকে 1200 টাকা, আমাদের জেনারেলরা 1000 টাকা পেতেন আর 1200 পেতেন এসসি এসটি ঘরের মহিলারা। কিন্তু আজকে 1500 টাকা করে পাচ্ছেন আর 1700 টাকা করে পাচ্ছেন। এই টাকাটা আজকে সাধারণ গ্রাম বাংলার মহিলারা কিন্তু নিজের পরিবারের কাজে লাগাচ্ছে। আর তারা এই টাকাটা পেয়ে খুবই আনন্দিত, খুবই খুশি যে দিদি তাদের মতন সাধারণ মহিলাদের কথাও চিন্তা ভাবনা করছেন। এই যে একটা চিন্তা ভাবনা, এই ধরনের চিন্তা ভাবনা আমি মনে করি এর আগেও কোনো দল করেননি বা কোনো নেত্রী বা নেতা কিন্তু করেননি। আজকে দিদি যেভাবে করছে একেবারে সাধারণদের কথা ভাবছেন। সেখানে সমস্ত শ্রেণীর, সমস্ত জাতির, সমস্ত দলের কথা তিনি কিন্তু ভেবে চলেছেন। ভোটের আগে আর একটা প্রকল্প শুরু হলো। ভোটের আগে আরেকটা প্রকল্প যেটা করেছেন যুব সাথী বলে, এই যুব সাথী যে প্রকল্পটা ওনার একটা, ওইটার ভেতরেও চিন্তা ভাবনা নিয়ে উনি শুরু করেছেন। কারণ আমাদের যুব সমাজরা পড়াশোনা করার ক্ষেত্রে দেখবেন অনেক সময় তাদেরকে বাবা মায়ের উপর নির্ভরশীল হতে হয় বা তাদের রোজগারের ঘাটতি থাকার দরুন পড়াশোনা হয়তো কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়। কিন্তু আজকে যুব সাথী বলে একটা প্রকল্প নিয়ে এসেছেন, যুগান্তকারী একটা প্রকল্প। এইখানে যুবরা কিন্তু উৎসাহের সহিত আমরা দেখছি যে ফর্ম তারা ফিল আপ করছেন, অনলাইনে বলুন বা অফলাইনে বলুন। তারা খুশি যে তাদের আগামী দিনে পড়াশোনাতে এই টাকাটা বিশেষভাবে কাজে লাগতে পারে। ছেলে মেয়ে উভয় পাচ্ছে। উভয় পাচ্ছেন। কিন্তু তাহলে কি আপনারা কি ওই 1000 1500 দিয়ে কি যারা চাকরির যোগ্য তারা চাকরি বাদ দিয়ে কি আপনারা এই ভাতা দিয়ে রেখে দেবেন? না, সেটা চিন্তা ভাবনা নিশ্চয়ই নয়। যারা চাকরির যোগ্য, যে সমস্ত যুব ভাইরা আছেন বা যুবতীরা আছেন, তারা নিশ্চয়ই তাদের যোগ্যতা অনুসারে চাকরি পাক, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরাও কামনা করব। কিন্তু এই যে ভাতাটা তাদের সাময়িক যেটা অভাব অভিযোগ, তাদের টিউশনের ফি জোগাবে, তাদের হয়তো দূরে মানে যাতায়াতের ক্ষেত্রে তাদের ভাড়ার অসুবিধা হয়, অনেক ক্ষেত্রে তাদের পড়াশোনায় ভালো লাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে টাকার যোগান দেবে। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো তাদের কিন্তু আপনারা এত সহযোগিতা করবে। ভাতা বা এত দিয়ে পরেও কিন্তু বিরোধীরা বলছে যে এবারে পুরুলিয়া জেলা আপনারাকে শূন্য করবে, কি বলবেন? দেখুন, ওটা সরাসরি বিরোধীরা বিরোধিতা করার জন্যই হয়তো বলছেন। কিন্তু আমি যেটা মনে করছি যে দিদির যা প্রকল্প শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বেছে বেছে ঘর পাচ্ছে না, আজকে সারা বাংলার মানুষ, সেখানে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উনি কিন্তু সবার জন্যই এক একটা প্রকল্প তৈরি করেছেন। সেখানে আজকে সরাসরি আমাদের সমাজের মানুষরা বিভিন্ন শ্রেণীরই বলুন, তাতে যে কোনো জাতি হতে পারে, আপনার হিন্দু হোক মুসলিম হোক, আমাদের মহিলা হচ্ছে, যুব ভাইরা হচ্ছে, যুবতীরা আছেন, সমস্ত রকম কিছু না কিছু দিদির সুযোগ সুবিধা তারা পেয়ে যাচ্ছেন। এবং ওনার এক একটা প্রকল্প যদি ধরেন, আজকে দেখুন লক্ষ্মীর ভান্ডার মহিলারা উপকৃত হয়েছে, সেরকম স্বাস্থ্যসাথীর কার্ড তিনি করেছেন মহিলাদের নামে, সেটা কিন্তু তার পরিবারের সমস্ত মানুষের চিকিৎসা তারা করতে পারে। তো এই ধরনের যুগান্তকারী এক একটা প্রকল্প দিদি করেছেন। তো বিরোধীরা বিরোধিতা করলেও আমি মনে করছি যে 2026-এ কিন্তু মানুষ মমতা দিদির সঙ্গেই থাকবেন আর তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকবে। আপনারা তো আগের যে ইলেকশন পার হয়ে গেছে, সেখানে তো আপনার বিশেষ করে আপনার বিধানসভা আপনারা তো পরাজয় হয়েছিলেন, বিজেপি সেখানে জিতেছিল। তো এবারে কি ফলাফল করবেন?
দেখুন 2021-এও আমরা আমাদের এলাকাতে ঘুরেছিলাম প্রচারের মাধ্যমে, আর এখনো আমরা ঘুরছি। তো 2021 হয়তো কোনো কারণবশতই হোক বা মানুষ হয়তো চেয়েছিলেন একটা পরিবর্তন, যে বিজেপি দলকে তারা নিয়ে এসেছেন আর তারা ভোটও দিয়েছেন, নির্বাচিত হয়েছেন আমাদের বিজেপির বিধায়ক। তো সেখানে তারা তাদেরকে নির্বাচিত করে কিন্তু নিরাশ হয়েছেন। 5 বছরেই তারা তাদের ভুলটা বুঝতে পেরেছেন। আজকে নতুন করে তাদের মধ্যে একটা উৎসাহ জেগেছে, আমরা প্রচারের মাধ্যমে দেখতে পাচ্ছি, বা উন্নয়নের সংলাপের যে সমস্ত কর্মসূচি সেখানে দেখতে পাচ্ছি যে মহিলারা তো আসছেনই, সেখানে সাধারণ মানুষ তারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে চাইছেন, আর ওনারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আবার মানে শক্তিশালী করার জন্য এগিয়ে আসছে। এই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, কারণ তারা বুঝেছেন যে বিজেপিকে তারা বিশ্বাস করে যে ভোটটা দিয়েছিলেন, কিন্তু ভোট দিয়ে তারা নিরাশ হয়েছেন। এটা পুরোপুরি মানুষ কিন্তু বুঝতে পারছেন। আর এবারে আমরা নিশ্চয়ই জয়যুক্ত হবে, এটাই আমি বিভিন্ন প্রচারের মাধ্যমে বুঝতে পারছি। আপনারা কোথায় কোথায় আপনাদের একাধিক নেতারাই বলেছেন যে বিজেপি মানে ধার্মিক ইস্যুকে নিয়ে রাজনীতি করে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, উনাদের কাছে তো হাতের উন্নয়নমূলক মানে প্রচারের কাছে যে মানুষের কাছে নিয়ে যাবে সেরকম কোনো বার্তা ওনাদের কাছে নেই। তো আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিজেপি শুধুমাত্র জাতিকে কেন্দ্র করে বা ধর্মকে কেন্দ্র করে ওনারা মানুষের মধ্যে মানুষের একটা বিভেদের সৃষ্টি তৈরি করছে। সেই বার্তাটা কিন্তু বাংলার মানুষ ভালো নজরে নিচ্ছে না। কারণ আমরা জানি যে এই বাংলা আমাদের সমস্ত ধর্মর সমন্বয়ে গঠিত, আর সমস্ত ধর্মের মানুষের বসবাস এখানে সারা বাংলা জুড়ে। তো সেখানে কিন্তু বিজেপির যে ইস্যু, ধর্মকে কেন্দ্র করে, মন্দির মসজিদকে কেন্দ্র করে জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করা, এই বিষয়গুলো কিন্তু বাংলার মানুষ পছন্দ করছে না। তো বিরোধীরা বলছে তো এইরকম বিষয় তো আপনারাই করেন। কারণ হচ্ছে ওনারা হয়তো জয় শ্রীরাম বলেন, আপনারা তো জয় জগন্নাথ নিয়ে প্রচার চালাচ্ছেন, বা একাধিক আপনারা মন্দির কিন্তু করেছেন। এদিকে আপনাদেরই দলের বিধায়ক এখন হয়তো আপনার সাসপেন্ড করেছেন, হুমায়ুন কবির, উনিও তো মসজিদের রাজনীতি করছেন। তাহলে তো আপনারা কিসের কম? দেখুন, আমি তো প্রথমেই বললাম যে দিদির যা উন্নয়নমূলক প্রকল্প বা ওনার চিন্তাধারা কিন্তু কোনো একটা বিশেষ জাতিকে কেন্দ্র করে নেয়। ওনার এক একটা প্রকল্প কিন্তু সমস্ত জাতির পক্ষে, সমস্ত শ্রেণীর মানুষের পক্ষে। সেখানে আজকে দিদি যেমন আমাদের হিন্দুদের জন্য দুর্গাপূজার জন্য দেখবেন সাহায্য করছেন, সেখানে মুসলিমদের ক্ষেত্রেও কিন্তু উনি কিন্তু অনেক প্রকল্প তৈরি করেছেন, যেটাতে সরাসরি মুসলিম জাতিরা উপকৃত হচ্ছেন। সেখানে আমি বলবো যে দিদি বিশেষ কোনো জাতি বা বিশেষ কোনো ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করেন নাই। অনেকে তো বলছিল যে আপনার দুর্গাপূজার সময় আপনাদের এবারে 1,05,000 কত দিয়েছেন। তো এই মুসলিম সমাজে বা খ্রিস্টান সমাজে সেইভাবে টাকা টাকা আপনারা দেন না। কই তখন ঈদের টাইমে বা খ্রিস্টানদের বড়দিনের টাইমে প্রকল্প কই হচ্ছে? শুধু আপনারা তো তখন হিন্দুকে দেখছেন। তো আপনারা তো সেই ধর্মের রাজনীতিতে আপনারা তো পা দিচ্ছেন। তাহলে কি আপনি কি জয় শ্রীরাম কি বলতে আপনার দ্বিধা আছে? না, দেখুন, জয় শ্রীরাম, রাম তো দেখুন উনাকে আমরা ভগবান রূপে মান্যতা দিই। আমাদের সমাজে এটা চলে এসেছে যে রাম কিন্তু আমাদের ভগবান রূপে ওনাকে দেখি। সেখানে জয় শ্রীরাম কথাটা ধ্বনিটা দেওয়াটা ক্ষেত্রে আমি মনে করি দ্বিধাবোধ থাকা উচিত নয়। কিন্তু রামের নামকে নিয়ে রাজনীতি যে করা, সেই রাজনীতি করাটার আমি কিন্তু বিরোধিতা তাহলে করি। আপনারা কেন করছেন জয় জগন্নাথ? দেখুন, আমি প্রথমেই বললাম যে দিদি কিন্তু বিশেষ জাতি বিশেষ ধর্মকে নিয়ে করেন নাই। ওনার কিন্তু দেখবেন জয় জগন্নাথকে উনি যেভাবে সম্মান দেন বা শ্রদ্ধা করেন, উনি কিন্তু মসজিদকেও সেভাবে, আর মুসলিমদের ধর্মকেও কিন্তু শ্রদ্ধার নজরে দেখেন, আর শ্রদ্ধার সাথে উনি আজ অব্দি দেখিয়ে এসেছেন। শেষ প্রশ্নে আসছি। আপনি যেহেতু পাড়া বিধানসভায় আপনি রয়েছেন এবং জেলা দায়িত্বে আপনি রয়েছেন, পাড়া বিধানসভায় আপনাকে বেশি কর্মসূচি দেখতে পাই। আপনি এখন যদি আপনার উপর দায়িত্ব দেওয়া হয়, আপনি কিভাবে প্রস্তুত আছেন পাড়া বিধানসভায়? দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদের কাছে মূল যেটা হাতিয়ার সেটা হচ্ছে যে আমরা কিন্তু দিদি যা যা উন্নয়ন করেছেন আজ অব্দি বাংলার মানুষের জন্য, বাংলার এলাকার জন্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা
মানে আমাদের ভোটে আমরা প্রস্তুত। আর মানুষের কাছে আমাদের বার্তা বলতে দিদির উন্নয়নেরই বার্তাটাই হবে মেন বার্তা। এটা নিয়ে আমরা মানুষের কাছে যাব যে দিদি আজ অব্দি 15 বছরে যা যা উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি করেছেন সারা বাংলা জুড়ে, সেই উন্নয়ন যে সরাসরি মানুষের কাজে লাগছে, মানুষের সুবিধা হচ্ছে, এই বার্তাটা নিয়ে আমরা মানুষের কাছে ভোট চাইতে শেষ যাব। প্রশ্নে আমি আসছি, আপনারা এখন একটা সব জায়গায় দেখছি কর্মসূচি করেছেন, ওটা কি নাম দিয়েছে কর্মসূচিটা? উন্নয়নের সংলাপ। তো এই যে এত উন্নয়ন আপনারা করেছেন, রাস্তাঘাট বা বিভিন্ন প্রকল্প, বিভিন্ন জিনিস করেছেন, তাহলে এই প্রকল্প নিয়ে উন্নয়নের আপনারা মানুষকে কাছে ভিডিও আকারে বা চিঠির মাধ্যমে বা পেপারের মাধ্যমে আপনাদেরকে প্রচার করতে কেন হচ্ছে? এত যে উন্নয়ন করেছেন। দেখুন, যে কোনো নির্বাচনে একটা প্রচারের মাধ্যম থাকে, সুতরাং আমাদের এই যে নির্বাচন 2026-এ, এটা আমাদের একটা উন্নয়নের সংলাপ, এটা আমাদের একটা দলগতভাবে প্রচারের একটা মাধ্যম, কর্মসূচি। কিন্তু মানে আমাদের মানুষের কাছে যাওয়ার যে একান্তই প্রয়োজন আছে, সেটার কারণ হচ্ছে যে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগটা প্রয়োজন আছে। কারণ কোনো কারণবশত হয়তো কোনো পাড়ায় বলুন বা কোনো মানুষ বলুন, অনেক উন্নয়ন আমরা করেছি, আবার কিছু উন্নয়ন করতে এখনো বাকি আছে। দেখুন, এলাকার উন্নয়নের বলুন আর মানুষের চাহিদাই বলুন, সেটা কিন্তু কোনোদিন শেষ হয় না। উন্নয়ন যতটা হয় আরো করতে হয়, আরো করব, এই আশা নিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হয়। আমরা তৃণমূল কংগ্রেস অনেক কিছু করেছে, আবার অনেক কিছু বাকি আছে, সেগুলো আমাদের আরো আগামী দিনে করতে হবে। আপনার এলাকার বাসীর জন্য কি বার্তা দেবেন? নমস্কার, আমি মিনু বাউরি, পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। আমার বার্তা হচ্ছে যে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সারা বাংলা জুড়ে যে উন্নয়নমূলক কর্মসূচি করে যাচ্ছেন, সেখানে তিনি কিন্তু বিশেষ কোনো জাতিকে কেন্দ্র করে করেন নাই, সমস্ত জাতির জন্য, সমস্ত শ্রেণীর মানুষের জন্য। সেখানে সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের কাছে আমার এটাই বার্তা যে আপনারা কিন্তু দিদির উন্নয়নের সঙ্গে থাকুন, দিদির সঙ্গে থাকুন। কারণ দিদি আজকে কোনো শ্রেণীর মানুষকেই নিরাশ করেন নাই। হয়তো কিছু কাজ, সমস্ত কাজেই যে শেষ হয়ে গেছে আমাদের উন্নয়নমূলক, এটা বলবো না, আরো কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলা করার আমাদেরকে সুযোগ যদি মানুষ দেন, ভোটাররা দেন, তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো দলকে মানে কোনো মানুষকে বা কোনো শ্রেণীকে নিরাশ করবে না। এটাই হবে আমাদের সমস্ত মানুষের কাছে বার্তা, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে এটাই বার্তা। বিনোদী যে এতক্ষণ যে বললেন, উনি নিজের ব্যক্তিগত নিজের মতামত উনি বলেছেন, এটা এই মতামতে আমাদের খাস খবর কোনোভাবে দায়ী নয়। আর যদি দিদির বিষয়ে বা কোনো প্রশ্ন থাকে, আপনাদের জিজ্ঞাসা থাকে, তো অবশ্যই আপনারা সেই প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে লিখবেন। হয়তো আমরা ইলেকশনের আগে আরেকবার হয়তো দিদিকে নিয়ে আপনাদের প্রশ্ন নিয়ে আবার বসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।